গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের সপ্তম অংশ। হলুদ গোলাপগুলো টকটকে লাল রক্তে রঞ্জিত হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আনন্দিত সময়টা যেন মুহূর্তেই অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। নয়নার সাদা হাতটাও তাজা রক্তে মাখা। দানবের মতো গাড়িটা মুহূর্তেই জলজ্যান্ত মানুষটাকে রক্তাক্ত করে ছুটে চলে গেছে। নয়না চিৎকার করার শক্তিও পাচ্ছে না। হঠাৎ খেয়াল করল রাস্তার অপর পাশে জিয়ান দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তাহলে এটা কে? আমি কি ভ্রমে আছি? ততক্ষণে পথচারীদের ভিড় জমে গেছে। রাস্তায় ভিড় জমানো লোকগুলো আহত ব্যক্তিকে ধরে গাড়িতে উঠিয়ে দিল। নয়না গাড়িতে বসে বলল, কে আপনি? জিয়ান নয়নার হাত চেপে ধরে বলল, আমি তোমার হাসবেন্ড। তাহলে উনি কে? নয়না, ও জাহিন। জানি না হঠাৎ কোথা থেকে এসে হাজির হল। ও না এলে ওর জায়গায় আমি থাকতাম। জাহিন ভাইয়া এখানে কি করে এলেন? এসব এখন ভাবার সময় নয়। হাসপাতালে যাই, জাহিনের জ্ঞান ফিরুক, তখন জেনে নেব। হাসপাতালের করিডোরে পায়চারি করছে নাজিম চৌধুরী, জিয়ান, মিতা বেগম, মেহনুর, নয়না। ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে বললেন, তেমন মেজর কোনো সমস্যা হয়নি, তবে বাঁ হাতে ফ্র্যাকচার হয়েছে। আমরা প্লাস্টার করে দিয়েছি। 1 থেকে 1.5 মাস লাগবে ঠিক হতে। নাজিম চৌধুরী বললেন, জাহিন তোদের সঙ্গে কি করে এলো? বাবা, আমি বুঝতে পারছি না, জাহিন ওই স্থানে কিভাবে উপস্থিত হল। এক্সিডেন্ট তো আমার হওয়ার কথা ছিল। তোমার মাথায় কোনো কমন সেন্স নেই? মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? রাস্তা ফাঁকা ছিল। হঠাৎ কোথা থেকে বাসটা চলে এলো, বুঝতে পারছি না। মহাসড়ক কি ফাঁকা থাকে? মহাসড়কে তো সারারাত দূরপাল্লার বাস যাতায়াত করে। এতটুকু ম্যাচিউরিটি নেই নাকি? যাও, বৌমাকে নিয়ে বাসায় যাও। আগামীকাল তোমার ফ্লাইট। বাসায় গিয়ে রেস্ট নাও। জিয়ান কিছু না বলে নয়নাকে নিয়ে বেরিয়ে এল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি সত্যি পাইলট জিয়ান রেজা চৌধুরী? না, মানে আমি কনফিউজ। মাথার স্ক্রু ঢিলা। দেখো, এসব বিরক্ত লাগছে। বাচ্চাদের মতো বিহেভিয়ার। পরিস্থিতিও বোঝো না নাকি? নয়না মন খারাপ করে বলল, সরি, আপনার মন খারাপের কারণ হতে চাইনি। আমি সত্যিই কনফিউজ। জিয়ান নয়নার হাত ধরে গাড়িতে এসে বসল। মনে মনে বলল, আজ তোর রক্ষা নেই, জিয়ান। এই অভিমান তুই কিভাবে সামলাবি? পুরো রাস্তা নয়না কোনো কথা বলল না। আমাবস্যার রাতের মতো তার মনটা কালো হয়ে গেছে অভিমানের মেঘে। শাড়ির বিভিন্ন জায়গায় রক্তের ছিটা লেগে আছে। গাড়ি চৌধুরী ম্যানশনে থামতেই নয়না গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল। কভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। জিয়ান মাথায় আঙুল ঘষে বলল, নিব্বি বউ, পরিস্থিতিও বোঝে না। এখন আমি এই অভিমানের মেঘ কিভাবে কাটাবো? জিয়ান রুমে এসে দেখল নয়না নেই। এদিক সেদিকে উকি দিয়ে ডেকে উঠল, সুনয়না, সুনয়না। কোনো উত্তর না পেয়ে বারান্দায় খুঁজতে লাগল। হঠাৎ মনে হল ওয়াশরুমের কথা। জিয়ান ওয়াশরুমের সামনে এসে বলল, জান, শুনছ? সরি, জান। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বেডে এসে বসল। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে মাথা আঁচড়াতে লাগল। জিয়ান নয়নার পাশে এসে বসল। নয়না সরে বসল। জিয়ান আরেকটু পাশ ঘেঁষে বসল, নয়না আরেকটু সরে বসল। এভাবে সরতে সরতে খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। জিয়ান নয়নার হাত ধরে টান দিল। নয়না সোজা এসে জিয়ানের বুকে পড়ল। নয়না সরে আসার জন্য মোচড়ামুচড়ি করতে লাগল। জিয়ান নয়নাকে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরে রাখল। শান্ত কণ্ঠে বলল, আমার ওভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল, তোমার ভুল হতেই পারে। আমরা দুজন দেখতে পুরো একই রকম। বাবা মা ছাড়া আমাদের মধ্যে কেউ পার্থক্য করতে পারে না। সরি, জান। প্লিজ রাগ করে থেকো না। তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। নয়না ঠুকরে কেঁদে উঠল।
জিয়ান নয়নার থুতনি ধরে তার চোখের পানি মুছে দিয়ে বলল, এত কান্না কিভাবে আসে? না, মানে মেয়ে মানুষ এত কান্না কি করে করতে পারে? উফস, সরি, সব দোষ আমার। কান ধরে সরি বলবো নাকি? নয়না কিছু বলল না। কিছু তো বলো। বউ, কথা কও। নয়না মুখ খুলল, আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। থাকব না এখানে আমি। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নামান আমাকে। যাব না আপনার সঙ্গে। জিয়ান বারান্দায় এসে বসল। নয়নার কানের কাছে মুখ নিয়ে বলল, ঝগড়া, রাগ, অভিমান যতই হোক, বাপের বাড়ি যাব এসব চলবে না। তুমি আমার কাছেই থাকতে হবে। নয়না বলল, আমি বসব। গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলো, জান আমি বসব। বলবো না। বুঝেছি, কোল ছেড়ে নামতে ইচ্ছা করছে না। নয়না অভিমানী সুরে বলল, আমি তো বাচ্চা। আমি তো পরিস্থিতি বুঝি না। আমি তো পাগল। আপনার মতো পাইলট আমার মতো পাগলের সঙ্গে মানায় না। আপনি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করেন। ইস, আমার রাগী বউটাকে দারুণ কিউট লাগছে। রাগলেও কাউকে এত মায়াবী লাগে, জানা ছিল না। শোনো, ভুল আমি করেছি। এবার শাস্তি হিসেবে হয়তো ফ্যানের সঙ্গে ঝুলে পড়ব। নয়তো এই বারান্দা থেকে লাফ দেব। আমি পৃথিবী ছেড়ে দেব, প্রিয়া, তুমি যদি রাগ না ভাঙো। জিয়ান নয়নাকে চেয়ারে বসিয়ে বলল, বউয়ের অভিমান ভাঙাতে পারি না, আমি আবার কিসের হাসবেন্ড? রাখব না এই জীবন, দিয়ে দিলাম। বিদায় পৃথিবী, বিদায় বউ। জিয়ান নিজের এক পা তুলে দিল রেলিংয়ে। নয়না জিয়ানের হাত ধরে বলল, আমিও ঝাঁপ দেব আপনার সঙ্গে। ভাঙবা, তবুও মুচকাবা না? বললাম তো, জান, আর কখনো এমন হবে না। সরি। এই, কান ধরছি। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলল, আমার সঙ্গে একদম রাগ চলবে না। আচ্ছা, সরি। আর কখনো হবে না। মনে থাকবে তো? হু, মনে থাকবে। এবার তো হাসো। আমি বুঝলাম না, জাহিন ভাইয়া ওই সময় ওই স্থানে কি করে এলেন। হয়তো ঘুরতে বেরিয়েছিল। বাদ দাও, জান। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ, বলো। এখন বলা যাবে না। সারপ্রাইজ বলে দিল, সারপ্রাইজ থাকে নাকি? নয়না মনের মধ্যে তবুও ঘুরে ফিরে একই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। জাহিন কি করে এল? কেনই বা এল? কি ভাবছ? প্রচুর ঘুম পাচ্ছে। এভাবে ঘুমিয়ে যাবে আমাকে ছেড়ে? বেডে এসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমাকে জড়িয়ে ধরলে তো তোমাকে ঘুমাতে দেবও না। কাল চলে যাব, বুঝতেই পারছ, কুচকুচ হোতাজ্জা ইয়ার। উহু, এখন একদম এসব চলবে না। ঘুমাবো মানে ঘুমাবো। নিষ্ঠুর বউ, বরের মন বোঝে না। তোমার মন বুঝলে আর ঘুম হবে না। একটু স্যাক্রিফাইস করো না, বউ। নয়না হাই তুলতে তুলতে বলল, নো স্যাক্রিফাইস, অনলি ঘুমফাইস। টাটা, ডার্লিং। বলেই রুমের দিকে এগিয়ে গেল। জিয়ান নয়নার হাত ধরে বলল, আর কিছু না দাও, একটা কিসমিস দাও, বেব। নো কিসমিস, ডিয়ার হাবি। জিয়ান নয়নার হাত ধরে ডান দিয়ে নিজের কাছে এনে অধরে অধর মিলিয়ে দিল। নয়না জিয়ানের ঠোঁটে দাঁত বসিয়ে দিল। জিয়ান নয়নার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, এটা কি হলো? জংলি বিল্লি। নয়না রুমে ঢুকে বলল, ডু নট ডিস্টার্ব। জাহিন আবার পিছু করল জিয়ান আর নয়নার। বাইক একপাশে রেখে ধীরে ধীরে ফলো করে এগোচ্ছে জাহিন। হঠাৎ গাড়ি দেখে দৌড়ে গিয়ে জিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাড়িটা জাহিনের বাঁ পাশ ঘেঁষে চলে গেল। মাথা ফেটে রক্ত গল গল করে পড়তে লাগল। পাও খানিকটা কেটে রক্ত বের হচ্ছে। জাহিন মাটিতে লুটিয়ে পড়ল। চোখ বন্ধ হওয়ার আগে জাহিনের কানে এল নয়নার কণ্ঠ। জিয়ান, বলে চিৎকার করছে নয়না। নয়নার চোখে ঘুম নেই। তার পাশে যে ব্যক্তি শুয়ে আছে, সে আসলো কে? নয়না নিজের মোবাইল নিয়ে করিডোরে চলে এলো। ডায়াল লিস্ট থেকে তুষির নম্বর বের করে তাকে কল করল। তুষি কল রিসিভ করে বলল, এত রাতে জামাইয়ের সোহাগ ছেড়ে আমাকে মনে পড়ল কেন, ম্যাডাম? টেনশনে আছি।
তোর টেনশন মানে আজগুবি চিন্তা। তা কি নিয়ে টেনশন? বিয়ে তো করিসনি, বুঝবি কি করে? বিবাহিত মেয়েদের কত শত টেনশন থাকে। চুপ কর, বুড়ি। এমনভাবে বলছে যেন ওর ৫-১০টা বাচ্চা আছে। কি বলবি, বল। আসলো কিভাবে বলবো, বুঝতে পারছি না। গোল গোল না ঘুরিয়ে সোজাসাপটা বলে ফেল। আমার সঙ্গে কথা বলতে এত ভাবতে হয়? আসলো জানিস তো, তোর দুলাভাই আর তার ছোট ভাই যমজ। তাতে কি? এখন আমি বুঝব কি করে কোনোটাকে? একই ড্রেস পরলে কিভাবে বুঝব? এটা বোঝা কোনো ব্যাপার হলো? দুজন মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি কিভাবে বুঝব কোনোটাকে? তুষি নয়নার কথা শুনে বলল, এতদিন স্বামীর বগলদাবা হয়ে থেকে এখন বলছিস কিভাবে চিনবি? বল দি, তোর স্বামীর শরীরের ঘ্রাণ তুই চিনতে না পারলে কেমন বউ তুই? বেঁচে আছিস কেন এখনো? যা, কচুগাছের সঙ্গে দড়ি বেঁধে ঝুলে পড়। চুপ থাক, ভুসি। তুই আমাকে বুদ্ধি না দিয়ে অপমান করছিস। যা, লাগবে না তোর পরামর্শ। বলেই খট করে কল কেটে দিল ও। নয়না কিভাবে বোঝাবে তার কনফিউশন কি নিয়ে? আচ্ছা, দুজন মানুষ একই ড্রেস পরা, একই চেহারা, একই কণ্ঠ। আমি কিভাবে আলাদা করব তাদের? নয়না চোখ বন্ধ করে জিয়ানকে অনুভব করার চেষ্টা করছে। মনে মনে বলল, আচ্ছা, আজকের কি স্যার এতদিনের কিসের টেস্ট মেলালেই তো বোঝা যাবে আমার সঙ্গে আসলটা নাকি নকলটা। নয়না আবার চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগল। জিয়ান চোখ বন্ধ করে নয়নার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। এবার চোখ খুলে বলল, কি করছ? ধ্যান, নাকি তপস্যা, নাকি কোনো সাধনা করছ? টেস্ট করার চেষ্টা করছি। কিসের টেস্ট? চুমুর টেস্ট। জিয়ান নয়নার হাত ধরে টান দিল। নয়না রাগী চোখে তাকিয়ে বলল, কি অসভ্যতা করছেন? ছাড়ুন। একদম আমাকে স্পর্শ করবেন না। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, এমন করছ কেন? জিনে টিনে ধরেনি তো আবার? চুপ করে থাকেন, একদম কোনো কথা বলবেন না। আরে, বুদ্ধু, আমাকে চিনতে পারছ না? আমি তোমার প্লেন ড্রাইভার। নয়না জিয়ানের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, জানি না, আমার মনে কেন কনফিউশন তৈরি হচ্ছে। মনে হচ্ছে আপনি জাহিন। সত্যি করে বলুন, আপনি কে? আমি কে মানে? এতদিন আমার সঙ্গে থেকেও আমার স্পর্শ চিনতে পারছ না? আচ্ছা, এখনই আমার স্পর্শ অপরিচিত মনে হচ্ছে? আমি ফিরে আসলো তো ভুলেই যাবে আমাকে। না, এমন ভোলা মনা বউ রেখে কাজে যাওয়া মুশকিল। এখন কি ছেড়ে দেব জব? ঘরে বসে বউ পাহারা দেব? এছাড়া আর কোনো অপশন দেখছি না আপাতত। নয়না জিয়ানের অনেকটা কাছে এলো। হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরল জিয়ানকে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জিয়ানকে জড়িয়ে রেখেছে, যেন জিয়ান কোথাও পালিয়ে যাবে। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে বলল, বাটার মাশরুম, আমি শুধু তোমার প্লেন ড্রাইভার। আমি ছাড়া অন্য কারো সাহস নেই তোমাকে টাচ করার। যদি কেউ এমন দুঃসাহস দেখায়, তাহলে তাকে জ্যান্ত পুঁতে ফেলব। নয়নার মনে বিশ্বাস জন্মাল, এটা তার পাইলট রেজা চৌধুরী। তার দেহ মন জানান দিচ্ছে, তার মানুষটাকে সে জড়িয়ে ধরে আছে। নয়নার চোখ ভিজে উঠল নিজের অজান্তেই। জিয়ান নয়নাকে নিজের কাছ থেকে আলাদা করে বলল, এই পাগলি, কাঁদছ কেন? আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। তুমি আমার একান্ত ব্যক্তিগত ফুল, যার সৌরভের মাদকতায় একমাত্র আমি আসক্ত হব। আমি ছাড়া এই সৌরভে মুখরিত হতে পারবে না। তুমি শুধুই আমার অর্ধাঙ্গিনী। কাল চলে যাব, এখন এভাবে কাঁদবে যান? জানি না, আমার মন মানছে না। এসব কিছু কাকতালীয় মনে হচ্ছে। তুমিই বলো, জাহিন ভাইয়া ওই রাতে একই ড্রেসে কিভাবে এলো? আর কেনই বা এলো? সে জানল কিভাবে আমরা সেখানে আছি? এত সব কাকতালীয় কিভাবে হয়? তুমি চলে গেলে আমি এই বাসায় থাকব না। আমার জাহিন ভাইয়াকে মোটেও পছন্দ না। আচ্ছা, বুঝলাম। আমি চলে গেলে তুমি তোমার বাসায় থেকো। এখন সব বাদ দিয়ে কাছে এসো।
একদম কাছে এসে বুকে মাথা রাখো। মিশে যাও তোমার মানুষের সঙ্গে। নয়না জিয়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। জিয়ান নয়নাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। নয়নার মাথায় চুমু দিয়ে বলল, পিচ্ছি, একটা কিউট বউ পেয়েছি। সবকিছু নিয়ে ওভারথিংকিং করে। এই যে পিচ্ছি বউ, এইটুকু মাথায় ইয়া বড় লম্বা লম্বা চুল। এতটুকু মাথায় এত প্রেশার দেওয়া চলবে না। তুমি জিয়ান রেজা চৌধুরীর অর্ধাঙ্গিনী। আমি বেঁচে থাকতে তোমার কাছে আসার সাহস কারো হবে না। নয়না জিয়ানের বুকে আলতো করে চুমু দিচ্ছে। জিয়ান নয়নার কানে ফিসফিস করে বলল, কি গো, বউ, আগুনে ঘি ঢালার কাজ করছো কেন? উত্তাপ বাড়ালে কিন্তু তোমাকেই শান্ত করতে হবে। নয়না লজ্জা পেল। আলতো কামড় বসিয়ে দিল জিয়ানের বক্ষে। জিয়ান এক ঝটকায় নয়নাকে ঘুরিয়ে তার উপর ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আই নিড ইউ। এই মুহূর্তে আমার তোমাকে চাই, একদম পুরোপুরি। নয়না নিজেও বেসামাল হচ্ছে। শক্ত করে খামচে ধরল বেডশিট। জিয়ান নয়নার গলায় মুখ ডুবাল। রাতের অন্ধকারের সঙ্গে মিলিয়ে যেতে লাগল একজোড়া কপত কপতি। জাহিন হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে যা চায় তা ঠিক নয়, কিন্তু তার মন তাকে দিয়ে তা করাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি সারা জীবন নিঃসঙ্গ থাকব, ঠিক চাঁদের মতো। জাহিন হঠাৎ কিছু একটা ভেবে হাসল। তার হাসির কারণ কি সেটা ঠিক বোঝা গেল না। অন্তর জাহিনের জন্য ছুটে এসেছে। জাহিনের বেডের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? আরে, বলিস না। ঋতুর সুইসাইড কেসের তদন্তের জন্য বেরিয়েছিলাম। এরপর ভাইয়ার সঙ্গে দেখা। তাকে বাঁচাতে গিয়ে সামান্য লেগেছে। ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তেমন গুরুতর আঘাত নয়। ঋতুর কি অবস্থা? অন্তর দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো আর বাঁচবে না। আমার হাসিখুশি বোনটা এখন মৃত্যুর পথে। আমি ভাই হয়ে কিছু করতে পারছি না। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই ভেঙে পড়লে চলবে না। জাহিনের বিরক্ত লাগছে অন্তরকে। হঠাৎ তার একা থাকতে ইচ্ছা করছে। মনে হচ্ছে পৃথিবীর এমন কোনো স্থানে যেতে, যেখানে তার ছাড়া আর কোনো মানুষ নেই। মানুষের উপস্থিতি তার সহ্য হচ্ছে না। অন্তর চলে গেল। তার হাতে সময় নেই। জাহিন নিজের ফোন বের করে কাউকে কল করল। 2 মিনিট কথা বলেই ফোনটা ছুঁড়ে ফেলল। কর্তব্যরত নার্স দ্রুত এসে বলল, কোনো সমস্যা, স্যার? আপনার কিছু লাগবে? জাহিন গর্জে উঠে বলল, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান, নয়তো মেরে ফেলব। নার্স ঘাবড়ে গেল। রুম থেকে বের হয়ে ডাক্তারকে ইনফর্ম করল। ডাক্তার নাজিম চৌধুরীকে কল করল। নাজিম চৌধুরী মাত্র বাসায় ঢুকেছিলেন। সঙ্গে সঙ্গে বের হয়ে এলেন। তার এই ছেলেটাকে তিনি ঠিক বুঝতে পারেন না। ছোটবেলা থেকেই খুব জেদি আর একরোখা। কখন যে কি করে কিছুই জানা যায় না। বাবা হয়েও ছেলের সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না। সকালের আধো আলো এসে নয়নার মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলল নয়না। পুরোপুরি ঘুমের রেশ কাটেনি। নয়নার ঘুমকাতুরে নিভু নিভু চোখ নিয়ে হাত দিয়ে জিয়ানকে খুঁজতে লাগল। কিন্তু তার পাশে কেউ নেই। দ্রুত চোখ খুলে ফেলল। হঠাৎ যেন ঘুম গায়েব হয়ে গেল। কোথায় গেল মানুষটা? গায়ে কমফোর্ট টেনে নিজেকে ঢেকে নিল। বেডের পাশ থেকে শাড়ি তুলে গায়ে জড়িয়ে নিল। দ্রুত বেড থেকে নেমে কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায়, করিডোরে খুঁজল। না পেয়ে সোজা নিচে চলে এলো। মেহনুর তখন পাউরুটিতে মিক্সড ফ্রুট জ্যাম লাগাচ্ছে। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, আর কেউ নেই টেবিলের আশপাশে। নয়না সার্ভেন্টের উদ্দেশ্যে বলল, বাকিরা সবাই কোথায়? মেহনুর পাউরুটি থেকে একটা বাইট নিল। পাউরুটি চিবোতে চিবোতে বলল, আম্মি আর আঙ্কেল হাসপাতালে। তুমি কাকে খুঁজছ? রেজা কোথায়? রেজা বাসায় নেই। না, বলেই নয়না উপরে চলে এলো। বেডের ওপর বসল মুড অফ করে। নিজের ফোনটা বের করে জিয়ানকে পরপর কয়েকবার কল করল।
ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। রিং হয়ে কেটে যাচ্ছে। নয়না আয়নার সামনে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে লক্ষ্য করল। দুহাতে মুখ ঢেকে বলল, আপনি চলে গেলে আমি থাকব কি করে? আপনাকে যে খুব মিস করব, মিস্টার প্লেন ড্রাইভার। আজকে দিনটা তো আমাদের হওয়ার কথা ছিল। কোথায় গেলেন আপনি? চলে আসুন প্লিজ। মিস ইউ। নয়নার চোখের পাপড়ি ভিজে উঠল চোখের জলে। হঠাৎ তার চোখে পানি কেন এলো? নয়না নিজেও বেশ অবাক হল। একজন সার্ভেন্ট ট্রেতে করে নয়নার খাবার নিয়ে এলো। খাবার রেখে বলল, বড় সাহেব আপনাকে নাস্তা করে রেডি থাকতে বলেছেন। রেজা? জি, বৌমনি। কখন বলল? রেজা কোথায় বের হয়েছে এত সকালে? তা তো জানি না। যাওয়ার সময় বলে গেছেন। নাস্তা করে নিন। নয়না সোফায় বসে ট্রের দিকে তাকাতেই অবাক হল। তার পছন্দের সব খাবার, ক্ষীর, লুচি, মুচমুচে পরোটা, ঘন দুধ চা, সাথে ফ্রেশ অরেঞ্জ জুস, পাশে রাখা দুটো ডার্ক চকোলেট। নয়নার পছন্দের ব্রেকফাস্ট। নয়না মনে মনে বলল, আচ্ছা, কেউ কি এত ভালোবাসতে পারে? না বলতেই মনের কথা পড়তে পারে? আসলেই কি ভালোবাসা এত মধুর হয়? এসব কোনো কল্পনা নয় তো? নাকি আমার পড়া উপন্যাসের কোনো অধ্যায়? যদি এমনটা হয়, তবে আমি চাই এই কল্পনা কখনো শেষ না হোক। যুগ যুগ আমি উপন্যাসের এই অধ্যায়ে আটকে থাকতে চাই। একজন সার্ভেন্ট রুম গোছাচ্ছিল। সে বলল, বৌমনি, চা ঠান্ডা হয়ে গেছে? গরম করে এনে দিব? না, দরকার নেই। আমি আসি, বৌমনি। দরকার পড়লে ডেকে পাঠাবেন। জি, অবশ্যই। নয়না মুচমুচে পরোটা চায় ডুবিয়ে খেতে খেতে ভাবছে, আচ্ছা, মাত্র 17 বছর বয়সে আমি এমন স্বপ্নের মতো জীবন পেয়ে গেলাম। এই জীবনের আয়ু কত যুগ হবে? এভাবে ভাবার বাজে অভ্যাস নয়নার। এসব ভাবনার মাঝে ধুম করে একজন রুমে ঢুকে বলল, আগুন জ্বলছে আমার মনে, আর তুমি নাস্তা করছো সঙ্গোপনে। আপনি? কিসের আপনি? ননদকে কখনো আপনি বলতে হয় না, ডিয়ার ভাবি। তুমি করে বলো। কি করেছি আমি? এটাই তো সমস্যা, ভাবি। তুমি কেন কিছু করছো না? তোমার তো কিছু করা উচিত। কি করা উচিত, কি বলছো তুমি? ইস, নিব্বি ভাবি পেয়েছি। আমার চোখ দেখে মন পড়তে পারে না। বুঝিয়ে বলো, তাহলে আমি বুঝব। আচ্ছা, নাস্তা শেষ করে বোঝাচ্ছি। নয়না ক্ষীর দিয়ে লুচি খাচ্ছিল। এটা তার খুব প্রিয় একটা খাবার। বাঁ হাতে ফোনটা নিল জিয়ানকে কল করতে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে জিয়ানের টেক্সট। জান, নাস্তা করে সুন্দর টুকটুকে বউ সেজে রেডি হও। আজকে তোমাকে নিয়ে এক জায়গায় যাব। নয়নার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মন ভালো করার জন্য প্রিয় মানুষের ছোট একটা টেক্সট বা একটা কল যথেষ্ট। কি অদ্ভুতভাবে আমরা নিজের সুখ অন্যের কাছে দিয়ে দিই। হাসছ কেন, ভাবি? তোমার এখন প্রেম করতে হবে না। দ্রুত খেয়ে আমার বুকের আগুন নেভাও। যদি নেভানোর বদলে আগুনে ঘি ঢেলে দিই? জলে আঙার হয়ে যাব। নয়না হেসে বলল, এত ব্যাকুলতা ভালো না, মেয়ে। অন্তর কোনোভাবেই কোনো প্রমাণ ধরে রাখতে পারছে না। সব প্রমাণ কেমন অদ্ভুতভাবে গায়েব হয়ে যাচ্ছে। যে তিনজনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তাদের ডিএনএ ম্যাচ করে রিপোর্ট রেখেছিল, কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না। এই কক্ষে আমরা তিনজন ছাড়া আর কেউ আসে না, জানেও না এখানে কি থাকে। তাহলে কি জাহিন আর রাফির মধ্যে কেউ গাদ্দারি করছে? জাহিন তো ক্লিনিকে, বাকি রইল রাফি। অন্তর নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমার বোনের সাথে অন্যায়কারীকে সাহায্য করা কেউ ছাড় পাবে না। অন্তর বেঁচে থাকতে কিছুতেই না। অন্তর চোয়াল শক্ত করে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত রুম থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরাল। মেইন রোডের সাইডে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে অন্তর। সিগারেট শেষ না করেই ছুঁড়ে মারল, সামনে পিছে না তাকিয়ে। তুষির হাতে শপিং ব্যাগ। তুষি, মাগো বলে চিৎকার করল। তুষির গলার আওয়াজ পেয়ে অন্তর পিছু ফিরল। তুষি অগ্নিদৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে বলল,
অসভ্যতা করার আর জায়গা পাননি? সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা করছেন? বাড়িতে কি মা বোন নেই নাকি? অন্তর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। টুসির গলা চেপে ধরে বলল, বাড়িতে মা বোন আছে বলেই অসভ্যতা কাকে বলে তা দেখাতে পারলাম না। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে। অন্তর দ্রুত গলা ছেড়ে দিয়ে বাইক নিয়ে পালিয়ে গেল, উৎসুক জনতা কিছু বুঝে ওঠার আগেই। টুসি চিৎকার করে বলল, আরে, দাঁড়িয়ে দেখছেন কি? গুন্ডাটাকে ধরুন। ততক্ষণে অন্তর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। দর্জির দোকান থেকে ড্রেস আনতে গিয়েছিল টুসি। হাত থেকে ব্যাগটা পড়ে গিয়েছিল। টুসি ব্যাগটা তুলে নিয়ে বলল, আরেকবার পাই তোকে, তারপর বোঝাবো টুসি কি চিজ। লাবিব জেলে আজ কতদিন? সে বাসার খাবার খায় না কতদিন হলো? কতদিন হলো মায়ের ভালোবাসা পায় না? রাগে চোয়াল শক্ত করে বলল, তোকে আমি শান্তিতে থাকতে দেবও না, নীলাঞ্জনা। তুই আমার জীবন ধ্বংস করে কি করে শান্তিতে থাকিস, আমি দেখে নেব। একবার শুধু বের হই এই কারাগার থেকে, তোর সব সুখ কেড়ে নেব। নীলাঞ্জনা মাথা নিচু করে বসে আছে। শিল্পী বেগম রেগে আছেন। নীলাঞ্জনা প্রেগন্যান্ট, এটা শুনেই তিনি রেগে গেছেন। গম্ভীর কণ্ঠে বললেন, কয় মাস হল? 2 মাস। তোর লজ্জা করল না? এখন তোর এই বাচ্চাকে কি করবি? নষ্ট করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার গর্ভে এমন মেয়ে জন্ম নিল। তোর মাথায় কোনো জ্ঞান নেই? বিয়ে করে মাস পেরোতে না পেরেই প্রেগন্যান্ট। যা করেছিস করেছিস, আজ সন্ধ্যায় আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। এটাকে এখানেই শেষ করে ফেল। এমনিতেই ডিভোর্সি মেয়ে, তার ওপর এক বাচ্চার মা হলে আর কেউ নেবে? নীলাঞ্জনা গর্জে উঠল, আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে। তাকে আসতেই হবে। আমার আর কাউকে লাগবে না। লাগলে ভিক্ষা করে মানুষ করব। তবুও আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাব। পারব না আমি আমার নিজের সন্তানকে হত্যা করতে। শিল্পী বেগম ঠাস করে চর বসিয়ে দিলেন নীলাঞ্জনার গালে। এতই যখন শখ, তখন এত সুন্দর, টাকাওয়ালা ছেলে রেখে গাঁজাখোরের কাছে কেন গেলি? পালিয়ে গেলে মানুষ এমন কারো কাছে যায়, যে পরবর্তীতে বড় কথা বলতে পারে। দেখো, এর জন্য আমি গিয়েছিলাম। তুই কি করেছিস, বংশের মুখে চুনকালি দেওয়া ছাড়া? তোর কথা শুনব না, সন্ধ্যায় আমার সাথে যাবি। নিজের বোনের লাশের পাশে বসে আছে অন্তর। একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার আর কি হতে পারে? মেয়ে হলে নিশ্চিত অন্তর এখন হাউমাউ করে কাঁদত। পুরো হাসপাতাল ভারী হয়ে উঠত অন্তরের আত্মচিৎকারে। কিন্তু ছেলে মানুষ যে এভাবে কাঁদতে পারে না। কষ্টে তাদের দম বন্ধ হয়ে আসে, বুকে ব্যথা হয়। তবুও শব্দ করে কাঁদে না তারা। অন্তর ঋতুর মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল। তার বোন, যাদের জন্য মারা গেল, তারা তো এখনো জীবিত। আচ্ছা, এই সমাজে বিচার ব্যবস্থা এত দুর্বল কেন? ধর্ষক দিব্যি ঘুরে ফিরে মাথা উঁচু করে বাঁচে। আর ভিকটিম হয়তো সুইসাইড করে, নয়তো বেঁচে থাকলে সমাজের মানুষগুলো তাদের মেরে ফেলে। জাহিন অন্তরের সাথে সাথে সবকিছু সামলে নিচ্ছে। ঋতুকে কবরস্থ করে এসে অন্তরের পাশে বসল। অন্তরের চোখে তখন জ্বলন্ত অগ্নিশিখা, হৃদয় দহনের অনল। জাহিন অন্তরের কাঁধে হাত রেখে বলল, তুই এভাবে ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে কে সামলাবে? অন্তর হঠাৎ জাহিনের গলা চেপে ধরে বলল, তোর বেড়াল কি করছিল সেই স্থানে? জাহিন ঠান্ডা মাথায় বলল, তুই কি পাগল হয়েছিস? ম্যারিনো বাসায়। পৃথিবীতে একরকম দেখতে বেড়ালের অভাব নেই। তাহলে ঋতু তোর নাম কেন নিতে চাইছিল? ঋতু আমাকে ভালোবাসে, তুই জানিস তো। হয়তো শেষবার আমার সাথে কথা বলতে চাইছিল। বিশ্বাস কর, ঋতু বেঁচে থাকলে আমি ঋতুকেই বিয়ে করতাম। তুই নিজেকে সামলে নে, আমি ঋতুর সাথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ একত্র করি। এদেরকে ছাড়ব না। আমি কি করে নিজেকে সামলাব? আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা কলুষিত করেছে। মেরে ফেলেছে আমার বোনটাকে। ওই তো সেদিন আমার বোনটা ফুচকা খাওয়ার বায়না ধরল। আমাকে মান্নাতের সাথে কথা বলতে হবে। হতে পারে, যারা মান্নাতের সাথে এই জঘন্য কাজ করেছে, তারাই ঋতুর সাথে এমনটা করেছে।
আমার বোনটা ফুটে ওঠার আগেই ঝরে গেল। পৃথিবীতে থাকা মানুষ নামক পশুগুলো বাঁচতে দিল না আমার বোনটাকে। ওদেরকে আমি ছাড়ব না। বাসায় চল। সায়না নয়নার সাথে কথা বলা শেষ করে মিতা বেগমের রুমের দিকে চলে গেল। নয়না খাবার শেষ করে উঠে বসল, সুন্দর দেখতে একটা জলপাই রঙের শাড়ি পরল। চুলগুলো আছড়ে বেনি করে নিল। ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগাল। আয়নায় নিজেকে দেখে নিয়ে সরে এল। আবার গেল আয়নার সামনে। ড্রেসিং টেবিল থেকে কাজল তুলে চোখে লাগাল। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে হিজাব ঠিক করে নিল। পেছনে থেকে মেহনুর বলে উঠল, বয়স কম হলেও ছেলে বশ করার কলাকৌশল ঠিকই জানো দেখি। আপু, আপনি? তা, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ওনার সাথে একটু বাইরে বের হব। তুমি কি এই সংসার সামলাতে পারবে? পারব না কেন? না পারলেও ধীরে ধীরে শিখে নেব। তোমার বরকে খুশি করতে পারো তো? নয়না শক্ত গলায় বলল, এসব কেমন কথা আপু? আমার বর আর আমার মধ্যকার বিষয় নিয়ে কথা বলার আপনি কে? আমরা কে কাকে কতটুকু খুশি করতে পারব, সেটা আমরা দুজন জানলেই হবে। আমার দেরি হচ্ছে, আমি বের হব। তো, তোমাকে ধরে রেখেছে কে? আমার রুম থেকে আমি চলে যাব, আপনি কি করবেন? মেহনুর বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বয়সের চেয়ে কথার ধার বেশি। এচড়ে পাকা মেয়ে। নয়না রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এল। মেহনুর আর জাহিন, এই দুটো মানুষকে ঠিক বুঝতে পারে না নয়না। উদ্ভট লাগে দুজনকেই। মিতা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়ল। সায়না বলল, ভাবি, তুমি তোমার দেবকে বোঝাবা। এত পাগল হয়ে যাচ্ছ কেন? পুরুষ মানুষ যদি একবার বুঝতে পারে তুমি তার জন্য পাগল, তাহলে সে তোমাকে মূল্য দেব না। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে তারপর প্রেম ভালোবাসা। কিন্তু ওই ডাক্তারকে আমার চাই চাই। বুঝলাম, চাও, তাই বলে উন্মাদ হওয়া যাবে না। আচ্ছা, ভাবি, এখন থেকে কম কম ভালোবাসা প্রকাশ করব। নয়না জিয়ানকে কল করল। জিয়ান নয়নার কল কেটে দিয়ে ব্যাক করল। এই বিষয়টা ভালো লাগে নয়নার। পুরুষ মানুষের ছোট ছোট কাজেও যত্ন লুকিয়ে থাকে। নয়না রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম, মেরি জান। কতদূর এসেছ? আগে বলুন, সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? নাহিদের সাথে দেখা করলাম, সেখান থেকে নাহিদকে নিয়ে অনিকেতের বাসায় এসেছি। তো, বলে যাওয়া যায় না বুঝি? তুমি ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করিনি। আচ্ছা, শোনো, তুমি ভিডিও কল করো। আমিই করছি। ভিডিও কল কেন? দেখতাম বউটাকে কেমন লাগছে। সেই সকালে এক নজর দেখে এসেছি, এখন তো মন পড়ে দেখার জন্য। আহাগো! শুনুন, আমি তো আসছি, সরাসরি দেখতে পাবেন। মোবাইলে দেখতে হবে না। হবে না কেন? আমি দেখবি। কি বাচ্চামো করছেন? আপনি কিন্তু পাইলট রেজা চৌধুরী, ভুলে যাচ্ছেন? তোমার কাছে আমি শুধুই তোমার হ্যাসবেন্ড, যে কখনো তোমার কাছে বাচ্চাদের মতো আবদার করবে, আবার কখনো রোমান্টিক বরের মতো আদরে ভরিয়ে দেব। চুপ করুন, পাশে সায়না আছে তো। মুখে কিছু আটকায় না? এমন কি বললাম? আমি কি বলেছি তোমাকে কোলে নিয়ে ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করে? নাকি বলেছি তোমার কোমরের তিলটা আমাকে আকর্ষণ করে? নাকি বলেছি? কথা শেষ হওয়ার আগেই নয়না বলল, চুপ করুন, বেশরম লোক। বউয়ের কাছে আবার কিসের শরম? শরম তো সব লুটিয়ে দিয়েছি তোমার ওপর, বউ। আপনি শুধরাবেন না? কোনো চান্স নেই, উল্টো বিগড়ে যাব। সামলাতে পারবে তো? আপনাকে আমি কেন সামলাব? আপনি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি? ফিডার খাওয়া বাচ্চা না হই, পুরো আস্ত বউকে খেয়ে ফেলা রোমান্টিক বর্ত। নয়না খট করে কল কেটে দিল। লোকটার মুখে কিছু আটকায় না। যা মুখে আসে, তাই বলে। সায়না বলল, এত লজ্জা পেতে হবে না, পিচ্চি ভাবি। আমি এসব কিছুই শুনিনি। আহা, কি রোমান্টিক প্রেম! তবে জানো, আম্মু কি বলে? কি বলে, ফুপ্পি? বিয়ের প্রথম বছর থাকে রসমালাইয়ের মতো প্রেম, দ্বিতীয় বছর থাকে মিষ্টির মতো প্রেম।
এরপর পুরো জীবন করলার মতো। নয়না হেসে বলল, দারুণ কথা তো। তবে একসাথে থাকতে থাকতে তো একজন আরেকজনের অভ্যাস হয়ে যায়। সবার হয় না। বর্তমানে যে হারে ডিভোর্স বেড়েছে, কেউ কম্প্রোমাইজ করতে রাজি না। অথচ কম্প্রোমাইজ না করলে বিবাহিত জীবন মেনটেন করা যায় না। যে কোনো একজনকে হালটা ধরতেই হয়। সবাই এখন বেটার খুঁজে, যাকে পেয়ে যায় তার কদর কমে যায়। নয়না বলল, হয়তো। গাড়ি এসে অনিকেতের বাসার সামনে থামল। অনিকেত কফিতে চুমুক দিতে দিতে বলল, দেখ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব না। আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করব না। আর করলেও আমার মতো অসহায় কাউকে করব। আমি ছেলে মানুষ, সফল একজন ডাক্তার, তারপরও আমাকে যদি রিজেক্ট হতে হয় পিতৃপরিচয়ের জন্য, তাহলে আমার মতো অবস্থানের মেয়েদের কি ফেস করতে হয়? এসব ইমোশনাল কথাবার্তা বাদ দে। আমি ফুপির সাথে কথা বলবো। তোকে সায়না ভালোবাসে, তোর ওকেই বিয়ে করতে হবে। আমি তো ভালোবাসি না, কারণ আমি ভালোবাসার সীমারেখা জানি। তুই মিথ্যে বলছিস। তুই জানিস, তুই ভুল। সায়নাকে তুই অল্প হলেও মনে জায়গা দিয়েছিস। নিজের মনের সাথে কেউ মিথ্যে বলতে পারে না। আমি বিয়ে করব না। সায়না রুমে ঢুকেই বলল, মগের মুল্লুক তো বিয়ে করবে না। বিয়ে করতেই হবে। আজ এক্ষুনি বিয়ে করব। ভাইয়া, কাজী-টাজি কি লাগে, নিয়ে আসুন। আজ ডাক্তার অনিকেত মাহমুদের সাথে সায়নার বিয়ে। ব্যাস, এরপর আর কোনো কথা শুনব না। আমি বিয়ে করতে পারব না। বিয়ে করতে পারব না মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করব না। আপনার বাবা মা যদি আপনাকে আমার হাতে তুলে দেয় তবেই আমি আপনাকে নিজের করে নেব, নয়তো কোনোদিন না। আপনার বাবা মা জন্মের পর থেকে আপনার জন্য যা যা করেছে সেসবের বিনিময়ে তাদের অসম্মান আর লজ্জা উপহার দিবেন? বাসায় চলে যান। নয়না বলল, ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন, আগে ফুপ্পিকে রাজি করাতে হবে। তাদের মানিয়ে তবেই বিয়ে। রেজা বলল, তাহলে এখন কি করব? কি করব মানে কি? অনিকেত ভাইয়াকে নিয়ে আমরা সবাই ফুপ্পির বাসায় যাব। অনিকেত বলল, যদি মানা করে দেয়? মানা করলে 100 বার যাবেন, একবার 2 বার, কতবার মানা করবে শুনি? কাউকে সারা জীবনের মতো নিজের করতে চাইলে আঠার মতো লেগে থাকতে হয়। যাতে ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, দিয়ে দিলাম নিজেকে তোমায়। নাহিদ বলল, রেজা তুই জিতেছিস। ভাবির মতো বউ পেয়েছিস। আচ্ছা শোন, তোরা যা, আমাকে বাসায় যেতে হবে, ইম্পর্ট্যান্ট কাজ আছে। শোন, আপডেট জানাবি কিন্তু। রেজা বলল, শালা তোর ইম্পর্ট্যান্ট কাজ বলতে তো ভাবির ঝাড়ি খাওয়া যা হহ। ভালো বউ পেয়েছিস তো তাই বুঝিস না, আমার মতো বউয়ের মতো বউ পেলে বুঝতি জীবনে প্যারা কাকে বলে। প্যারা হলেও ভালোবাসা। যা হহ, ভাবির কাছে যা। আসি ভাবি। আর হ্যাঁ, এরপরের বার আমাদের বাসায় যাবেন কিন্তু। জি ভাইয়া, ইনশাআল্লাহ যাব। নাহিদের সাথে সবাই একসাথে বের হল। নাহিদ নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জিয়ান বলল, তোমরা গাড়ি নিয়ে এসেছ? হুম। জিয়ান চুপচাপ কিছু একটা ভেবে নয়নাকে উদ্দেশ্য করে বলে, তুমি শিওর তুমি ফুপিকে রাজি করাতে পারবে? কেন আপনি শিওর না? আপনার ফুপু আপনি তো আমার চেয়ে ভালো চিনবেন। তুমি আমাকে আপনি করে কেন বলো? আমি তোমার পার্সোনাল প্রপার্টি, সো সব সময় তুমি করে বলবে। আর একবার আপনি করে বললে খবর আছে। আহাগো, এত বড় এক দামড়া বেডারে আমি তুমি করে বলবো? এই শিক্ষা আমি পাইনি। আর কোয়েটার খবর মিস্টার প্লেন ড্রাইভার? আহাগো বাটার মাশরুম। তুমি হাঁটুর বয়সী এমনি এমনি বলি। তোমার কর্মকাণ্ড দেখলে যে কেউ বলবে। শুনো, তুমি আমার 3 কবুল পড়া বউ, অতএব আমি যা বলবো সব তোমার শুনতে হবে। না শুনলে কিন্তু থেরাপি চলবে, চুমু থেরাপি। আপনি তো আমার কবুল বলা ছাড়া হ্যাসবেন্ড, আপনার কথা আমি কেন শুনব? আহারে ময়নার মা, তোমার বাবা নিজে তোমাকে আমার কাছে সঁপে দিয়েছে, এখনো কানে বাজে তোমার বাবার মুখের কথা। আমি মাহবুব তালুকদার আমার একমাত্র কন্যা সুনয়না তালুকদারকে নাজিম চৌধুরীর বড়পুত্র জিয়ান রেজা চৌধুরীর সাথে 10,52,000 টাকা মোহর ধার্য করিয়া বিবাহ দিচ্ছি।
তারপর কি হয়েছে? তারপর আর কি? কাজী সাহেব বলল, বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আমিও বললাম আলহামদুলিল্লাহ কবুল। এই তো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে গেলে সারা জীবনের জন্য। ওয়েট, তুমিও তো পর্দার ওপাশ থেকে কবুল কবুল বলেছিলে। সো আমি যা বলবো তাই শুনতে হবে। অনিকেত পাশ থেকে বলল, তোরা তোদের প্রেম বাড়িতে যেয়ে করিস, যেখানে সেখানে পীড়িত করার বৈধতা নেই। লজ্জা রাখো শালা। নয়না বলল, ভাইয়া জানেন কি হয়েছে? কি হয়েছে বনু? আমরা তো বাসায় সবাই টেনশন, কি হবে, নীলাঞ্জনা আপি পালিয়ে গেল। হঠাৎ আমার বাপ আমার হাত ধরে বলে, তোমার বিয়ে হয়ে গেছে নয়না, কিছু নেয়ার থাকলে ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে একটু পর যেতে হবে। আমি তো এই কথা শুনে সব শোক ভুলে হাসিতে ফেটে পড়লাম। ওই মুহূর্তে এর চেয়ে বড় জোকস আমার কাছে আর কিছু মনে হয়নি। জোকসও সত্যি হয়ে গেছে, তাই না? এর চেয়ে বড় শকট কি ছিল জানেন? কি? এই প্লেন ড্রাইভার শয়তান বেডা সবার মাঝখান থেকে আমাকে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে ফেলেছে। গাড়ির দরজা বন্ধ করতেই আমি অজ্ঞান। থাক বনু, সে সব আর মনে করতে হবে না। মনে করো ওই ঝড় এসেছিল তোমাদের এক করতে। সেই ঝড় তোমাদের জন্য মঙ্গল বয়ে এনেছিল। নয়না আর কোনো উত্তর দিল না, গাড়ির গ্লাসের বাহিরে দৃষ্টি স্থির করল। সায়নাদের বাসায় এসে সবাই নাস্তা করল। জিয়ান বলল, ফুপ্পি, ও আমার ফ্রেন্ড অনিকেত মাহমুদ। আমরা ওর জন্য সায়নাকে পছন্দ করেছি, তোমার আপত্তি না থাকলে এগোতে পারি। তা বাবা, করো কি তুমি? ডাক্তার। বিএসএমএমইউ মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত। আর অবসরে দুটো চেম্বারে রোগী দেখি। কিসের ডাক্তার তুমি? কার্ডিওলজিস্ট। বাবা, মা, ভাই, বোন মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? অনিকেত থমকালো, সে এই প্রশ্নটাকেই ভয় পায়। নয়না বলল, ভাইয়ার পুরো নাম অনিকেত তালুকদার। আমার বড় ভাই। সায়নার মা খুশি হয়ে বলেন, তাহলে আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। অনিকেত শান্ত স্বরে বলল, আমার বাবা, মা, ভাই, বোন কেউ নেই, আমি একা। জানি না ওনারা পৃথিবীতে আছেন কি না। আমি এতিমখানায় বড় হয়েছি, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। সায়নার মা চুপ করে থাকল কিছু সময়, এরপর নীরবতা ভেঙে বলল, তোমরা যাও, আমি পরে ভেবে চিনতে জানাব। অনিকেত বলল, আপনার উত্তর না হলেও আমরার বিন্দুমাত্র মন খারাপ হবে না। আমার সব আছে, কিন্তু পিতৃ পরিচয় নেই, এই সমাজে আমরা মূল্যহীন। আজ আসি, আন্টি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। অনিকেত উঠে বের হয়ে গেল। জিয়ান নয়নাও পেছনে পেছনে বের হল। অনিকেত বলল, রেজা, তোর কাজ হয়ে গেছে, তুই বের হ। আর আমাকে সান্ত্বনা দিতে হবে না, বাস্তবতা মেনে নেয়ার মতো ম্যাচিউরিটি আমার আছে। নয়নাকে উদ্দেশ্য করে বলল, কিউট বনু, তুমি কিন্তু লাকি গার্ল। রেজা ছেলে হিসেবে তো ভালোই, তবে হ্যাসব্যান্ড হিসেবে বেস্ট। সব সময় একে অপরের ছায়া হয়ে থেকো, সম্পর্ক মজবুত রাখে বিশ্বাস, ভরসা। কখনো এই দুটো হারাতে দিও না। অনিকেত চলে যেতেই জিয়ান নয়নাকে বলে, তাড়াতাড়ি চলো তো। আরে হহ, আমরা যাচ্ছি কোথায়? হানিমুনে যাচ্ছি। আহাগো মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার প্লেন আপনাকে ড্রাইভিং করতে ডাকছে। সো তার কাছে ছুটে যেতে হবে, সে খেয়াল আছে। দরকার পড়লে তোমাকে সাথে করে নিয়ে যাব, হানিমুন হবে বিমানের ককপিটে। আহাগো শক্ত কম না। শখ কম হবে কেন, শক্ত হহুত। চলুন বাসায় যাব। উহু, বাসায় না। তোমার সাথে নিরিবিলি প্রাকৃতিতে কিছু হৃদয়স্পর্শী কথোপকথন আছে, যেখানে শুধু তুমি আমি আর আমাদের হৃদয়ের কথা হবে। আপনার বাসার রুফটপ কি কম নিরিবিলি? তাছাড়া সাউন্ডপ্রুফ রুমের মধ্যে দরজা বন্ধ করে বুঝি হৃদয়ের কথা বলা যায় না? উহু, রোমান্টিক কথা বলার জন্য রোমান্টিক প্লেস লাগে বেব। হাঁটুর বয়সী তো, তাই তুমি এসব বুঝবে না। আমাকে হাঁটুর বয়সী না বলে নিজেকে কাকুর বয়সী বললেই তো পারেন। কি বললে আমি কাকুর বয়সী? 28 বছরের যুবক, দ্য মোস্ট হ্যান্ডসাম ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী। 17 বছরের জ্বলন্ত রূপবতী কিশোরী সুনয়না চৌধুরী। উফ, আমিও তোমার রূপে জ্বলতে চাই। নয়না কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ছুঁয়ে দিলই জ্বলে যাবেন। আমি আগুন কন্যা। জিয়ান নয়নার কাছ ঘেঁষে বলে, দুষ্ট বউ, তুমি ছুঁয়ে দিল আমি জ্বলন্ত অগ্নিগিরি।
আমার উত্তাপে তুমি ভস্ম হয়ে যাবে, ছুঁয়ে দাও বেব। নয়না রাস্তায় বসে পড়ল। আমি কোথাও যাব না, বাসায় যাব। পাগলামি করছো কেন? তাড়াতাড়ি ওঠো। রাস্তায় কেউ বসে? নিব্বি বউ জুটেছে আমার কপালে। একদম নিব্বি বলবেন না। আমি সুনয়না চৌধুরী। মিসেস চৌধুরী, এভাবে রাস্তায় বসে থাকতে নেই। দয়া করে উঠুন। আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী। নয়না দুই হাত প্রসারিত করে বলল, তাহলে কোলে নিন আমাকে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, শুনুন, আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন, এখন আপনার কোলে তুলে রাখবেন। আহা, গো বউয়ের কত আদুরে আহ্লাদ। চলো, না যাই। না, বাসায় যাব। জিয়ান নয়নাকে বলল, এভাবে মানা করে দিচ্ছ নিষ্ঠুর বউ। বাসায় যাব, তাড়াতাড়ি নিয়ে চলুন। জিয়ান নয়নাকে গাড়িতে বসাল। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল, রাগ করেছেন মিস্টার প্লেন ড্রাইভার? নয়না জিয়ানের হাতের ওপর হাত রেখে বলল, ছেলেমানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে, তোমাকে না দেখলে জানতাম না। তোমাকে এখন ঘুমন্ত গোলাপ মনে হচ্ছে, জানো সখা। জিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল। তার পিচ্চি বউটা জানে কিভাবে তার বরকে মানাতে হয়। তবুও তা প্রকাশ করল না। এই, শুনছ? ওগো, শুনছ? রাগ করে না, প্রাণের স্বামী। রাগলে তোমায় লাগে পচা আলু। জিয়ান গাল ফুলিয়ে বলল, পচা আলু? তো রাগ করলে কাউকে ভালো লাগে নাকি, জানো না? জিয়ান নয়নার দিকে ঘুরে বলল, কে বলেছে রাগলে কাউকে ভালো লাগে না? এক হাঁটুর বয়সী পিচ্চি আছে, যে রাগলে তাকে স্ট্রবেরি লাগে। মনে হয় টুপ করে খেয়ে ফেলি। নয়না জিয়ানের চুল এলোমেলো করে দিয়ে বলল, তোমার চুলগুলো এলোমেলো থাকলে বেশি হ্যান্ডসাম লাগে। মানে, মেসি হেয়ারে মানায় তোমাকে। জিয়ান নয়নার হাত ধরে বলল, এই প্রথম কেউ পাইলট রেজা চৌধুরীর হেয়ার টাচ করার সাহস করেছে। আহা, মিস্টার প্লেন ড্রাইভার, এটা তৃতীয়বার আমি তোমার মাথায় হাত বুলিয়েছি। বলতে পারো, এটা আমার ফেভারিট কাজ। তো মিসেস চৌধুরী, তুমি কেন আমার সাথে রিসোর্টে যেতে রাজি হচ্ছ না? আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমোতে। ইচ্ছে করছে তোমার বাহুতে নিজেকে হারিয়ে ফেলতে। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বুঝেছি, মিসেস চৌধুরীর আদর আদর ফিল হচ্ছে। ইস, বাসায় ঢুকে সোজা কোলে তুলে বেডরুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল। জিয়ান নয়নার চোখের ওপর ফু দিয়ে বলল, লজ্জায় রাঙা বউ আমার। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনের সামনে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিল জাহিন। হাত বাড়িয়ে ম্যারিনোকে ধরে কোলে তুলে নিল। ম্যারিনোর কথা মনে পড়ায় মন মলিন হয়ে গেল জাহিনের। ম্যারিনো মারা গেছে তার একটা ছোট ভুলে। এই যে ম্যারিনোর মতো দেখতে বেড়ালটা তার কাছে আছে, তাকে কেন এতটা আপন লাগে না? আচ্ছা, মানুষ তবে কেন বলে, চেহারা দেখে ভালোবাসা হয়? এই যে একই চেহারা, তবুও মন পড়ে সেই পুরনো ম্যারিনোর জন্য। জাহিন হঠাৎ খেয়াল করল, জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়েছে। জিয়ানের হাত নয়নার কোমরে। শাড়ি কিছুটা সরে গিয়ে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। জাহিন হঠাৎ বেড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দ্বিতীয় তলা থেকে বেড়ালটা পড়ে ম্যাও ম্যাও করে উঠল। নয়না ভয় চিৎকার দিয়ে জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে ম্যারিনো ভেবে নতুন বেড়ালটাকে কোলে তুলে নিল। কিন্তু বেড়ালটা কেমন অপরিচিত লাগছে। নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলল, আমি বেড়াল ভয় পাই, ছাড়ুন ওকে। ওর নাম ম্যারিনো। জাহিনের আত্মা। সে যাই হোক, নামান। জিয়ান একজন সার্ভেন্ট ডেকে ম্যারিনোকে তার কাছে দিয়ে বলল, ম্যারিনোকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন। জাহিন রুমে এসে একসঙ্গে দুটো সিগারেট ধরাল। সিগারেটের ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দিল তার উদ্ভট সব ভাবনা চিন্তা। সে জানে না তার কি চাই, সে জানে তার জিনিস তার ফিরিয়ে চাই। জাহিন দুটো সিগারেটের ধোঁয়া টেনে বলল, যা আমার,
তা হয়তো আমার থাকবে, নয়তো আর কারো হতে পারবে না। জিয়ান বাসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকল। মিতা বেগম তখন নামাজ শেষ করে সবে তসবিহসহ নিয়ে বসেছেন। জিয়ান ডাকল, আম্মু, আসব? মিতা বেগম ঘাড় বাঁকিয়ে বললেন, অনুমতি নিতে হবে না, আয়। জিয়ান এসে মিতা বেগমের কোলে শুয়ে পড়ল। মিতা বেগম জিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, কি রে, খোকা, কিছু বলবি? কিছু না বললে তোমার কাছে আসা যাবে না? মায়ের কাছে আসতে সন্তানের কোনো কারণ লাগে না। তবুও আমি জানি, তুই কিছু বলবি। আম্মু, আমি তো কাল চলে যাব। নয়নাকে দেখে রেখো, ও খুব সেন্সিটিভ মেন্টালিটির। বাসায় যেতে চাইলে যেতে দিও, বাবা যেন বাধা না দেয়। তোর বাবা রাগী স্বভাবের, যদিও এটা তোদের বংশগত। তবে মনটা একদম কোমল। সে নয়নাকে খুব স্নেহ করে। নয়না দরজায় এসে বলল, আম্মু, আমাকে আদর দেব না? জিয়ান নয়নার দিকে ভ্রু কুঁচকে তাকাল। নয়নার পরনে তার টি শার্ট, যদিও গায়ে ওড়না জড়ানো। আয়, এদিকে আয়, তোকেই তো আদর বেশি করব। ছেলেটা তো চলেই যাবে, তারপর দুই মা মেয়ে মিলে সারাক্ষণ একসঙ্গে ঘুরব ফিরব। জিয়ান চট করে উঠে বলল, আম্মু, তাহলে এখন রুমে যাই। নয়না বলল, আজ আম্মুর সঙ্গে ঘুমাব। জিয়ান চোখ রাঙিয়ে নয়নার দিকে তাকাল। মিতা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চিত অভিমান হয়েছে আমার ছেলেটার ওপর? আজ অভিমান ছেড়ে দে, ফিরে যখন আসবে, তখন করিস। যা, তোর বউকে নিয়ে যা। জিয়ান নয়নার হাত ধরে রুম থেকে বের করে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলল, লজ্জা করে না, বরের আদর না চেয়ে শাশুড়ির আদর চাও? শুধু শুধু হাঁটুর বয়সী বলি? ছি, কিসব কথা! থাকব না আপনার সঙ্গে, চরম অসভ্য আপনি। একবার রুমে চলো, তারপর দেখাচ্ছি অসভ্যতা কাকে বলে। মেহনুর মুখে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল, চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগল নোনা জল। তার কপালে কেন ভালোবাসা নেই? আচ্ছা, নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো। জিয়ান রুমে এসে নয়নাকে বিছানায় চেপে ধরে বলল, এবার বলো, আদর দাও যান। ইস, শখ কত, জীবনেও বলবো না। না বললে কিন্তু খবর আছে। বলবো না, না, না। নীলাঞ্জনা হাসপাতাল থেকে চেকআপ করে বের হয়ে রিকশা নিল। গাড়িতে তার দম বন্ধ লাগে, তাই গাড়ি নিয়ে বের হয়নি। রিকশা কিছুদূর এগোতেই লাবিব লাফ দিয়ে রিকশায় উঠে পড়ল। রিকশা থেকে নামো। তুমি তো আমাকে ভালোবাসতে, তবে ফিরিয়ে দিচ্ছ কেন? ভালোবাসতাম। তবে আমি থাকতে যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়, তাকে ভালোবাসা তো দূর, ঘৃণা করতেও ঘৃণা হয় আমার। নীলাঞ্জনা একদলা থুতু ফেলে বলল, ফেলে দেওয়া থুতু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। লক্ষ কোটি বার পায়ে ধরলেও ফিরিয়ে নেব না। গাড়ি থেকে না নামলে ওই যে সামনে পুলিশ বক্স, সেখানে গিয়ে চিৎকার করব। লাবিব রিকশা থেকে নেমে গেল। নীলাঞ্জনা তাচ্ছিল্য হেসে বলল, পুরুষমানুষ জানে না, নারী যত যত্ন করে ভালোবাসতে পারে, তার চেয়ে দ্বিগুণভাবে উপেক্ষাও করতে পারে। প্রিয়তম মানুষও একসময় তাদের কাছে মৃত হয়ে থেকে যায়। তাদের ধোঁকা জানার পর তাদের অস্তিত্ব থাকা না থাকা সমান। তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতো এক্সিস্ট করে। রাতে জিয়ান সোফায় শুয়েছে, নয়না বেডে। সকালে ঘুম থেকে উঠে নয়না জিয়ানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে জিয়ানের পায়ের ওপর পড়ে। নয়নার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিঃশব্দে কেঁদে চলেছে। ছোট্ট একটা কথার জন্য এত অভিমান কেন হলো তাদের মাঝে? কেন শেষ রাতটা নিজের মানুষটার বুকে মাথা রেখে শুতে পারল না? নয়নার ভেতরে দগ্ধ দগ্ধ করছে রাতের ক্ষত। কেন জেদ করল সে? নিজের ওপর মহা রাগ হচ্ছে তার। জিয়ান চোখ মেলতেই দেখে নয়না দাঁড়িয়ে কাঁদছে। রাতের সব মান অভিমান ভুলে নয়নাকে জড়িয়ে নিল বুকের মাঝে। জিয়ানের স্পর্শে নয়নার কান্না যেন আরও বেড়ে গেল, হেঁচকি তুলে কাঁদতে লাগল। প্লিজ কেঁদো না। সরি, জান।
সব দোষ আমার। প্লিজ কেঁদো না, জিয়ান বলে। জিয়ানের কথা যেন আগুনে ঘি ঢালার মতো নয়নার কান্নার গতি আরও বাড়িয়ে দিল। জিয়ান নয়নাকে বুক থেকে সরিয়ে তার থুতনিতে হাত রেখে বলে, জান, এই কানে ধরলাম, আর কখনো এমন আবদার করব না যা তুমি অপছন্দ করো। কেঁদো না, প্লিজ। এত সুন্দর সকাল তোমার কান্নায় বিষাদে ঢেকে গেছে। দেখো, ঝলমলে রোদটাও কেমন মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নয়না নাক টেনে বলল, সরি। আমি জানি ভুলটা আমার। কিন্তু তাই বলে আমাকে রেখে ঘুমাবে? আমার কি কষ্ট হয়নি তোমার সঙ্গ ছাড়া? কাল রাতে তুমি থাকবে না, তখন আমি কি করে এই দুঃখ ঘোচাবো? জিয়ানের এবার খুব মায়া হচ্ছে, সঙ্গে অনুশোচনাও। তার বোঝা উচিত ছিল নয়নার বয়সটা কম। তার সঙ্গে সে কেন অভিমান ধরল? জিয়ান নয়নার গালে চুমু দিয়ে বলে, আমি সরি, জান। দোষটা আমার। আমার তোমাকে বোঝা উচিত ছিল। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমাকে অনেক ভালোবাসা দাও, জান। আমি এতদিন কি করে থাকব তোমাকে ছেড়ে? আমার যে তোমার স্পর্শের অভ্যাস হয়ে গেছে। জিয়ান নয়নাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। চুলে চুমু দিয়ে বলে, বাহ, রাতের অপূর্ণতা এখন ভোরের আলোয় পূরণ করতে চাও। বউটা একটু অবুঝ হলেও ভীষণ সরল আর স্নিগ্ধ। ঠিক ভোরের শিশিরের মতো। নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আদর করো, জান। গভীরভাবে ভালোবাসো আমাকে। জিয়ান নয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এই মাতাল করা আবদার উপেক্ষা করার সাধ্য জগতে কারো নেই। তুমি আমার শিশিরস্নাত ভোরের ভেজা বকুল ফুল, আমি শুষে নেব তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকা সমস্ত ঘ্রাণ। আমার শরীর জুড়ে লেপ্টে থাকবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ। ঘণ্টা দুয়েক জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে। ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নাস্তা করতে নিচে আসলো। নয়না কালো আর লাল রঙের কম্বিনেশনে একটা ড্রেস পরেছে। জিয়ানের গায়ে জড়িয়ে আছে কালো টি শার্ট আর কালো প্যান্ট। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। নাজিম চৌধুরী বললেন, জিয়ান, আজ কটায় তোমার ফ্লাইট? বাবা, দুপুর ৩টায়। আজ রাতে আমারও সিঙ্গাপুর যাওয়ার টিকিট বুক করা। এই বয়সে আর ভালো লাগে না এসব। জিয়ান জাহিনকে উদ্দেশ করে বলল, তুই তো ফ্রি আছিস, ব্যবসাটা সামলা। বাবা আর কত টানবেন একার ঘাড়ে? ভাই, এসব প্যারা আমাকে দিয়ে হবে না। তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিস জয়েন করো, তাহলেই তো হয়। নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটা সংযত করে ফেললেন। শান্ত স্বরে বললেন, তোরা দুজন একই সঙ্গে পৃথিবীতে এসেও দুজন দুই মেরুর। জাহিনকে দেখলে মনে হয় আমি অতীতে নিশ্চিত কোনো পাপ করেছি, এই কারণে ও মানুষ হতে পারেনি। নয়তো এত ভালো পরিবার, এত সুন্দর পরিবেশে থেকেও এত অভদ্রতা কি করে শিখল? জিয়ানের হওয়ার কথা ছিল সিঙ্গার। এত ভালো গান গাইত ছেলেটা। ক্লাস 10-এ যখন পড়তিস তোরা, সেদিন জিয়ানকে বললাম, জানিস, আমার অনেক শখ, আমার ছেলে পাইলট হবে। আকাশে প্লেন চালাবে। জিয়ান তখন কি বুঝল জানি না। জড়িয়ে ধরে বলল, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে, বাবা। জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে উঠে চলে গেল। জিয়ান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা, নাহিদকে আমি আমাদের অফিস জয়েন করতে বলবো। ওর সঙ্গে জোড়াজুড়ি করে তো কোনো লাভ হবে না, জানোই। কোনো খারাপ কাজ তো করে না। চলুক ওর মনমতো যতদিন চলতে চায়। একদিন ঠিক নিজের দায়িত্ব বুঝে নেবে। সকালের নাস্তা শেষ করে জিয়ান নয়নাকে বলল, চলো, আমার কিছু কেনাকাটা করতে হবে। আপনি ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। আর কি রেডি হবে? তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। চুলটা শক্ত করে হাত খোপা করে নিয়ে মাথায় ওড়না টেনে চলে এসো। নয়না জিয়ানের কথা মতো চলে এলো। বাড়ির সামনের গার্ডেনে এসে জিয়ান নয়নার সঙ্গে সেলফি তুলল।
জিয়ান নিজের বাইক নিয়ে এসে বলে, আসো, যান। নয়না জিয়ানের পাশে বসে জিয়ানের কাঁধে হাত রাখল। শোনো, বউ হাজবেন্ডের সঙ্গে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই। একদম লেপ্টে বসো আমার শরীরের সঙ্গে। তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর। নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসল। জিয়ান মুচকি হেসে বলে, তোমার আমাকে ভয় পেতে হবে না, প্রিয়তমা। তোমার যা ইচ্ছে মানা করতে পারো। আমি তোমারই। নয়না দুই হাতে জিয়ানের বুক জড়িয়ে ধরে বলে, শোনো, আমি হাজবেন্ডের সঙ্গে বাইকে বসেছি, সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে? চুপচাপ ড্রাইভ করুন তো, আই ফিল বেটার। জিয়ান ড্রাইভ করছে। ইস, এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। মনের মধ্যে যেন শত ডানার প্রজাপতি উড়ছে। নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে, একটা গান ধরুন, মিস্টার প্লেন ড্রাইভার, থুরি বাইক ড্রাইভার। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামল। জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকল। নিজের জন্য নয়নার পছন্দের শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার কিনে নিল। নয়না বলল, আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ। লুঙ্গি? এই না, আমি কোনোদিন লুঙ্গি পরিনি। এসব না। আরে জান, আমিই তো। প্লিজ প্লিজ। জিয়ান চোখ ছোট করে বলে, তাহলে তোমাকেও বিকিনি পরে দেখাতে হবে। ছি, আপনাকে কি আমি জাঙ্গিয়া পরতে বলছি? আরে ঠিক আছে, আমি লুঙ্গি পরব, এবার না, পরের বার। শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে। নয়নাও জিয়ানকে সাহায্য করছে। হঠাৎ জিয়ান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরল। নয়না বলল, কি হলো? জানি না, আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। তোমাকে ছেড়ে কি করে থাকব, পাখি? নয়না নিজেকে সামলে নিয়ে বলে, মোবাইল আছে তো, মিস্টার পাইলট মহাশয়। ফোনে প্রেম জমে ক্ষীর হবে। তবুও ইচ্ছে করছে তোমাকে একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে। এত উতলা হতে নেই। আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি, ফুরিয়ে যাচ্ছি না। আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার। জিয়ান নয়নার উষ্ণ ঠোঁট দুটি দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। আচ্ছা, ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন? এই যে জিয়ানের মনে রাজ্যের শূন্যতা এসে ভর করেছে। এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে? চেনার নেই, জানার নেই, তবুও কবুল বলার মাধ্যমে দুটি প্রাণ আজ যেন মিলেমিশে একাকার। একজন অপরজনকে ছাড়া যেন শূন্য। লাভ ম্যারেজ ইটস ওকে, বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট। নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে। বাবা মায়ের বাইরে তার একান্ত ব্যক্তিগত মানুষ। ইস, মানুষটা শুধু তার নিজের। তার শরীর থেকে মন, সব জায়গায় শুধু তার রাজত্ব। সিংহাসনবিহীন এক রাজ্যের রানী সে, যা সে দখল করেছে হৃদয়ের বিনিময়ে। হৃদয়ের লেনদেনের মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী। জিয়ান চলে গেছে ঘণ্টা খানেক হবে, আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে নয়না। আজকাল আকাশে প্লেন দেখলেই নয়নার মন কেমন করে ওঠে। মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে এই দূর আকাশে উড়তে থাকা প্লেনে। আচ্ছা, তোমার মনে আমার কথা কি এমন করেই জাগে? এমন করেই কি মন পড়ে তোমার? নাকি তুমি ব্যস্তার ভারে ভুলে যাও আমাকে? নয়নার চোখের কোনো চিকচিক করছে নোনা পানি। বুকটা ভার হয়ে আছে। মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার। মনে মনে বলে, এই যে আমার বুকভার, এ ভার কি তোমার হৃদয় ওপরে? নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি, হাতে সময় খুব কম ছিল, দ্রুত পৌঁছাতে হবে। তাই নয়নাও বায়না করেনি। যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করল, নয়নার ভেতরটা কেমন হাহাকারে ছেয়ে গেছে। মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট। কি নিদারুণ দৃশ্য! মেয়ে মানুষ তাও কাঁদতে পারে, ছেলে মানুষ তো চাপা কান্না হৃদয় আটকে রেখে দিব্যি চলে।
রোজ কত মানুষ এমন করেই প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, কে রাখছে সে সবের খবর? জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনা লুকায় দুই প্রান্তে থাকা দুটি মানুষ। অথচ সুখ সে তো সোনার ডিম, সহজে তো ধরা ছোঁয়া যায় না, তবুও মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জমায়। হাতের উল্টো পিঠে চোখের কোনো জমে থাকা জলটুকু মুছে নিল নয়না, মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোনো ফুটে উঠল মৃদু হাসি। এই যে প্রিয় মানুষের ছোট একটা টেক্সট নিমিষেই মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলতে রোদ। এই ক্ষমতা তো পৃথিবীতে এই মানুষটার ছাড়া কারো কাছে নেই। ছোট একটা টেক্সট, অথচ নয়নার মন জুড়ে ছেয়ে গেছে প্রশান্তি। আমি আছি, যত দূরেই থাকি তোমার হৃদয় আমি আছি প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়না রিপ্লাই করল না। এখন রিপ্লাই করলেও টেক্সট সেন্ড হবে না। সকালের তোলা পিকগুলো দেখতে লাগল। মনে মনে বলে, আপনি তো ছিলেন চির অচেনা, অথচ আজ আপনি ছাড়া অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ। নয়নার দেয়া ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি, বিশাল বড় আলিশান বাড়ি। গেটের সামনে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। নয়না দারোয়ানকে নিজের পরিচয় দিল। দারোয়ান তুষির জন্য গেট খুলে দিল। সুন্দর এক গার্ডেন এরিয়া, দুই পাশে পানির ফোয়ারাও আছে, ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশেই। তুষি ধীর পায়ে এগিয়ে আসলো ঘরের প্রবেশদ্বারে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারো হাতে বন্দী হয় তুষির হাত। তুষি সামনে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি? অন্তর তুষির হাত ছেড়ে দিয়ে বলে, এখানে কেন এসেছেন, মতলব কি? চুরিটুরি করার ধান্দা নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার। এটা আমার জিজুর বাড়ি, সাইডে সরুন। অন্তরের মন ভালো নেই, তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে। এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে। জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে, তাই দেখা হয়নি। তুষি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল। নয়না তখন বিরহবিলাস করতে ব্যস্ত। তুষি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছনে থেকে নয়নার চোখে হাত রাখল। নয়না চমকে উঠে বলে, কে? পর মুহূর্তে তুষির কথা মনে পড়তেই বলে, ভূষি তুই চলে এসেছিস? তুষি চোখ ছেড়ে দিয়ে বলে, না এসে উপায় আছে, নয়না তুই তো একদম রাজ্যসহ রাজপুত্র পেয়েছিস। আগে ছিলে মাম্মাস প্রিন্সেস, এখন হয়েছিস মহারাজার মহারানী। হু, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। সব ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল। ফোন টোন বন্ধ করে কই গা ঢাকা দিয়েছিলি, আর দিয়েছিলি কেন সেটা বল। হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপল কেন? নিজেকে একটু সময় দিতে আসলো। আমরা যত যত্ন করে ভালোবাসি অপর মানুষটা ঠিক ততটা যত্নে আমাদের ঠকায়। রাফিন ভাই তোকে ঠকিয়েছে? এটা ইম্পসিবল। আমিও প্রথমে এটাই ভাবতাম, অথচ কত নিখুঁতভাবেই না আমাকে সে ঠকিয়ে গেছে। জানিস, আমি দম বন্ধ হওয়া অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজের জন্য। এখন এসব ভাবলেও হাসি পায়। আমি মৃত্যু যন্ত্রণা দেখিনি, অথচ তাকে হারানো শোক আমাকে সে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে। এটা কিভাবে সম্ভব? রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো, ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন, এর বেশি কিছু না। সামনের শুক্রবার তার সাথেই ওর বিয়ে। কি বলছিস? তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল। তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয়? শোন, কিছু পুরুষ মানুষের মুখ আর মুখোশ চেনা বড়ই কষ্টসাধ্য। বিয়ে করতে চাইলেই সে সত্যিকারের ভালোবাসত, এটা তো নয়। ভালোবাসা আর চাহিদা দুটোই ভিন্ন। আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল, আমি কিনা তার জন্য এমন পাগলের মতো কেঁদেছি। যাক, বাদ দে এসব, মানুষের কথা মুখে আনতেও ঘৃণা হয়। তাকে ঘৃণা করব সেই যোগ্যও সে না। আমার ঘৃণাও সে ডিজার্ভ করে না, অথচ তাকে আমি সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম। আচ্ছা, মন খারাপ করিস না। কথায় আছে যে যেমন তার সাথে তেমনটাই মেলে। কামারের দোকানে কি হিরে জহরত থাকে? তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই।
মনে রাখিস যে যেমন তার সাথে তেমটাই মেলে। এসব ছাড়, চল আমার সাথে। কই? আম্মুর সাথে দেখা করিয়ে আনি। আন্টি এই বাসায়? আরে হহ না হহ, আমার শাশুড়ি আম্মু। জিয়ান বিমানে উঠে বসেছে। এবার তার মনটা খারাপ। নয়নার সাথে আসলো হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এত শর্ট সময়ে। এর মধ্যে নয়নাকে আনা সম্ভব হল না। মোবাইল বের করে নিজের ওয়ালপেপারে নয়নার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, এরপরের বার তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না, তোমাকে নিয়ে তবেই উঠব। নিজের খেয়াল রেখো প্রেয়সী প্রিয়তমা। 10 দিনের ছুটির বদলে 15 দিনের ছুটি কাটিয়েছে জিয়ান। এবার হয়তো ছুটি পাবে না সহজে। এই দীর্ঘ সময় কি করে কাটাবো তোমাকে ছাড়া? এই যে আমি যাচ্ছি, আমার সাথে কেবল আমার দেহ আছে। মন, মস্তিষ্ক, চিন্তা, ভালোবাসা সবটা ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে। ফেরার পথ দীর্ঘ হলেও অপেক্ষায় ভালোবাসা সুমিষ্ট স্বাদে ভরপুর হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আবার সতেজ হবে আমার দেহ মন। ততদিন জলহীন মাছের মতোই ঝটফট করবে ভেতরটা। জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো। আসতে আসতে 4-5টা সিগারেট খাওয়া শেষ। আজকাল সিগারেট ছাড়া যেন জাহিনের চলেই না। শার্ট খুলে রেখে আয়নার নিজের প্রতিবিম্ব দেখে বলে, ঠোঁটটা তোমার ঠোঁটের উষ্ণ পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে আছে। তুমি তো কোনোদিন আমায় ভালোবাসবে না। উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে, বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষই পাশে না থাকে? হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করল, রাগে কপালের রগ ফুটে উঠছে। সজোরে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত করল। সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল কাচের টুকরোগুলো। হাতের উল্টো পিঠ গেঁধে গিয়ে সেখান থেকে ঝরতে লাগল রক্ত। বেডে বসে চিৎকার করে বলে, আই হেইট ইউ বাবা। সেই ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুজার। তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য। আমি কেউ না। লাগবে না আমার তোমার মতো বাবা। রাখব না আমি জিয়ানকে এই পৃথিবীতে, ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে। তোমার আর আম্মুর সব ভালোবাসা, সব কেয়ার, সব প্রায়োরিটি রেজা পেয়েছে। আমি কি সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব? আমার কাউকে দরকার নেই, কাউকে না। হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে। তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ। সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটের দিকে। গুড মর্নিং, হানি। আচ্ছা, বলো তো, বিলাল আব্বাস খান না সাদাত হোসাইন, তোমার জীবনে এদের মধ্যে কে আসলো আমাকে ছেড়ে যাবে? ডার্লিং, সত্যি বলবে কিন্তু। আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব, শোনাবো। নয়না হাসছে। আচ্ছা, প্রেমে পড়লে ছেলেরা কি আসলেই বোকা হয়ে যায়? এমন উদ্ভট প্রশ্ন কেউ করে? নয়না রিপ্লাই করল, সুপ্রভাত। দুজনের কারো জন্যই আপনাকে ছেড়ে যাব না। কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন। তাদের কেউ আপনার জায়গা কখনো নিতে পারবে না, মিস্টার প্লেন ড্রাইভার। আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ। জিয়ান সাথে সাথে রিপ্লাই করল, তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে? মৃত্যুর জন্য। যদি মৃত্যু আসে, তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে। ভিডিও কল করি, ওয়েট। ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে। নয়না রাতখোলা বেনি, ফোলা চেহারা, টি শার্ট আর প্লাজো পরা। রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমাকে মোহনীয় লাগছে, বেব। ইচ্ছে করছে এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে। তারপর 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 বললে তো কল কেটে দিবে। সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি। বদলোক। সব সময় মাথায় উল্টোপাল্টা চিন্তা। উল্টোপাল্টা চিন্তা কেন হবে? তোমাকে দেখলেই তো ভালোবাসা উথলে ওঠে, এতে দোষটা তো তোমার। আহা, নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও। ক্লাস কবে থেকে শুরু হবে? সামনের সপ্তাহ থেকে। শোনো,
আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি। যাও, থেকে আসো। তবে আমাকে কিন্তু পুরো মনোযোগ দিতে হবে, জানো। তোমাকে ছাড়া আমার আর কে আছে? আহা, আদুরি বউ আমার। যাও, উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো। এই, শোনো। এভাবে না। তো কিভাবে? বলো। ওগো, শুনছো? শুনতে হবে না, টেক্সট পড়ুন, ডিয়ার হ্যাসবেন্ড। আমি এসে আপনাকে নক দিব। টাটা। নয়না ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে নাস্তা করতে আসলো। প্রিয় মানুষ ম্যাজিকের মতো মন ভালো করে দিতে পারে। নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা, পরোটা আর চা, নিয়ে আয়েশ করে খেতে লাগল। আজ যেন সবকিছুই নয়নার কাছে রঙিন লাগছে। হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল, গুড মর্নিং। নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এই মানুষটাকে নয়না একদম সহ্য করতে পারে না। দেখলেই রাগ লাগে। নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগল। জাহিন বলল, এটা কি খুবই টেস্টি? নয়না উত্তর দিলও না। সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাদ দিয়ে বলল, স্যার, অ্যাভোকাডো টোস্ট দিব? না, আমার জন্য পরোটা আর চা নিয়ে আসো। সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হল জাহিনের কথা শুনে। যে সারা জীবন সকালে টক দই, চিয়া সিড, বিভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি, আর অ্যাভোকাডো টোস্ট খায়, সে খাবে হেভি লিকারের দুধ চা দিয়ে পরোটা। নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসল। মেহনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। নয়নাকে দেখে বলল, বাহ, আগে বড়টার মাথা খেয়েছ, এখন ছোটটার মাথা খাওয়ার প্ল্যান করছ। নয়না ভ্রু কুঁচকে মেহনুরের দিকে তাকাল। কিছু বলতে যেও চুপ হয়ে গেল। রেজা যাওয়ার সময় বলেছিল, যে যা বলুক চুপ থাকতে। কোনো কথার উত্তর দিতে না। কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে, আমি বুঝে নেব। নয়না রুমে এসে বেডের ওপর ওড়নাটা রেখে চুলগুলো খুলে বসল। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করল। হেই, সুইট হার্ট, এত দেরি কেন? নয়না চুপ করে রইল। জিয়ান খানিকক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কে কি বলল তোমাকে? হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগল কেন? নয়না তবুও চুপ করে রইল। দেখো, জান, আমি তো বলেছি, তুমি সবকিছু আমাকে বলবে। আমি তোমাকে জাজ করব না। খুলে বলো, কি হয়েছে? নয়না সবটা খুলে বলল। জিয়ান বলল, শোনো, জাহিন তো সবসময় ওইসব রুক্ষ খাবার খায়। আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করল। আর মেহনুরের ব্যাপারে আমি দেখে নিচ্ছি। এবার তো হাসো। কিন্তু আমার তোমার ভাইকে একদম সহ্য হয় না। সহ্য হয় না বলেই তো ওর কোনো কাজ তোমার ভালো লাগে না। তুমি সহজভাবে নাও। মনে করো জাহিন তোমার বড় ভাই। ধুর, বাদ দাও। এমন ভাই আমার লাগবে না। আচ্ছা, বাদ দিব। তবে আমি না, তুমি। এখন আম্মুর কাছে যাও। গিয়ে বলো, আজ তুমি তার সাথে রান্না করবে। আমি তো রান্না পারি। হ্যাঁ, তুমি রান্না পারো, তাই তো রান্নার কাজে সাহায্য করবে। তাহলে তোমার বোরিং সময় কাটবে না। ওকে, ডিয়ার। তোমার ফ্লাইট কবে? আজ রেস্ট, কাল ব্যস্ত থাকব। আচ্ছা, রেস্ট করো। আবার কথা হবে, খুব তাড়াতাড়ি। নয়না কল কেটে তুষিকে কল করল। কি রে, আবার স্মরণ করলি যে? তোর মনে আছে, আমি যে একবার বলেছিলাম, যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল? ওই যে ঘড়ি আটকে গেল? হ্যাঁ, মনে আছে। কিন্তু হঠাৎ এই কথা? ওই ছেলেটা জাহিন। জাহিন আবার কে? তোর দুলাভাইয়ের যমজ ভাই। এখন কি কোনো সমস্যা? আরে, সমস্যা বলতে,
মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলাভাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম। এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না। সবই বুঝলাম, কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না। তুষির সাথে কলে কথা বলছিল তখন টুং করে নোটিফিকেশন আসলো। মিস্টার প্লেন ড্রাইভার টেক্সট করেছে। এই লোকটা অদ্ভুত রকমের। কি জানি তার টেক্সট বা কল দেখলেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে অটোমেটিক। এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে, যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলীন করা যায় আরেকজনের বক্ষে। নয়না কিছুক্ষণ চুপ রইল। তুষি আবার বলল, সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না। নয়না কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, না বোঝার মতো কি আছে তুষি? তুই বল তখন এই ছেলে কেন বলল না? ও যে জিয়ান না, জাহিন। হয়তো ভাবির সাথে মজা করেছে। কেমন অদ্ভুত মজা! আর জানি শুনি আমাকে ভাবি বলে না। আমি ওনার বড় ভাইয়ের বউ, আমাকে ভাবি ডাকে না কেন? তোর বয়স কম তাই হয়তো। তুই সবকিছু নিয়ে একটু বেশি ভাবিস। এত ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর। এক সপ্তাহ পর কলেজে নবীন বরণ, আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি অর্ডার করেছি দুটো। আমরা দুজন সেম সেম পরব। জানিস সেখানে একজন গায়ক আসবে। যদিও প্রফেশনাল গায়ক না, তবুও সে নাকি খুবই ভালো গান গায় আর দেখতেও নাকি সুপার হ্যান্ডসাম। নয়না নিরাশ গলায় আচ্ছা বলে কল কেটে দিল। এখন তার এসব শোনার ইচ্ছে হচ্ছে না। নয়না হতাশ। কি অদ্ভুত তার মনের ফিলিংস, সে কাউকে বোঝাতে পারছে না। কেউ কেন বুঝতে পারছে না জাহিনের সামনে যেতে তার কেমন যেন লাগে। এই কেমন লাগাটা সে কাউকে বলে বোঝাতে পারবে না। মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে, কোনো পুরুষ তার দিকে তাকালে তারা চট করে বুঝে যায় সে দৃষ্টিতে কি আছে, মোহ, ভালোবাসা, নাকি কুদৃষ্টি। এই সেন্স বেশিরভাগ মেয়েদেরই প্রখর। নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কিভাবে এক বাসায় দুজন থাকবে। জাহিনকে দেখলেই নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার। মনে হয় কোনো খোলসে নিজেকে আড়াল করতে পারলে তার স্বস্তি লাগত। আকাশকুসুম ভাবতে ভাবতে চোখ বুজে এলো নয়নার। ঘুম যেন নয়নার চিরসঙ্গী। গভীর দুঃখ, টেনশন যাই হোক, তার চোখ থেকে ঘুম কখনো উবে যায় না। এতে সুবিধাও আছে। ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে। এই কারণেই হয়তো গভীর কোনো দুঃখ নয়নাকে তেমনভাবে আঘাত করতে পারে না। তবে একজন আছে তার ঘুমের শত্রু। সেই মানুষটার সাথে তার ঘুমের তুমুল শত্রুতা। সে মানুষটা রেজা চৌধুরী। রাতে নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করে নয়না ঘুমিয়ে পড়েছে। রেজা রেগে যায়, একটা মানুষ এভাবে কি করে ঘুমাতে পারে। এদিকে মাঝে মাঝে নয়না টেক্সট দেখে রিপ্লাই করবে, ওইটুকু সময়ের মধ্যে ও সে ঘুমিয়ে যায়। জিয়ান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে। এদিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায়। এই যে সে জিয়ানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমের অদ্ভুত রকমের শক্তি আছে। ঘুমালে মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মনে হয় ভুলে যায়। ঘুম থেকে জেগে ওঠার পর দুঃখের ভার কমে যায়। পৃথিবীতে তারাই হয়তো সবচেয়ে সুখী মানুষ যারা ঘুমখোর। যাদের চোখে ঘুম সহজে আসে না, যারা দুঃখ পেলেই রাত জাগে, তাদের মতো দুঃখী মানুষ জগতে খুবই কম আছে। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে। রাতের গভীরতা আর অন্ধকারের সাথে তাদের দুঃখও প্রখর হতে থাকে। ঘুমিয়ে পড়া মানুষ সে দুঃখ অনুভব করতে অক্ষম। নয়নার টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে ফেলল জিয়ান। সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমাচ্ছে। ঘুমালে তাকে মায়াবী লাগে, তখন যেন নয়নার মুখশ্রী জুড়ে সরলতা ছড়িয়ে থাকে। জিয়ান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে। প্রেমে পড়লে মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে। এই যে জিয়ান এত সুন্দর টেক্সট লিখেছে। আমার একটা আকাশ হোক, সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ জ্বলতে থাকুক। আমার একটা নদী হোক, সেই নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক। নিজেই বার কয়েক নিজের লেখা টেক্সট পড়ে মুচকি হাসছে।
এই মেয়েটা খুবই অদ্ভুত, পৃথিবীতে কত মেয়ের সাথে তার দেখা হয়েছে, কই কাউকে তো এত স্পেশাল মনে হয়নি। অথচ নয়না নামের হাঁটুর বয়সী মেয়েটি যেন পৃথিবীর সব নারীর চেয়ে আলাদা। সে যেন ভালোবাসায় মোড়ানো এক বাসন্তী ফুল, যার প্রতিটি পাপড়িতে নানা রঙের মুগ্ধতা জমা আছে। জিয়ান একটা জিনিস নোটিশ করেছে, নয়নাকে যে কেউ দেখলে বা নয়নার সাথে কয়েক মিনিট কথা বললেও তার প্রেমে পড়তে বাধ্য। এমন এক মুগ্ধ রমণী তার বউ। অথচ মেয়েটি জানে না এমন মেয়েকে নিজের করে পাওয়া শত জনমের সাধনা থাকে পুরুষের। এমন এক নিষ্পাপ মেয়ে তাকে ভালোবাসে, এই অনুভূতি যেন জিয়ানকে পৃথিবীর সবচেয়ে লাকি পুরুষ সে এই অনুভূতি দেয়। নয়নার ঘুম ভাঙল একটা দুঃস্বপ্ন দেখে। কেউ জিয়ানকে কেড়ে নিচ্ছে তার থেকে। ধরফর করে উঠে বসল নয়না, জোরে জোরে শ্বাস নিচ্ছে। অসময়ে ঘুমালে এই এক অসুবিধা, আজেবাজে স্বপ্ন আসে। নয়না দ্রুত ফোন হাতে নিয়ে জিয়ানের শেষ টেক্সট সিন করা কিন্তু রিপ্লাই করা নেই। দ্রুত রিপ্লাই করল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে হারালে আমার জীবনের সব রং হারিয়ে যাবে। মানুষ হয়তো নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচে, তবে সেই বাঁচার মধ্যে প্রাণ থাকে না। জিয়ান অবাক দৃষ্টিতে নয়নার টেক্সটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন টেক্সট দেখে সে বিচলিত হল। এত সুন্দর রোমান্টিক টেক্সটের রিপ্লাই এত করুণ বিরহের কেন? অন্তর ঋতুর পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বসে আছে, 3 জন মানুষের সিমটম পাওয়া গেছে। জাহিন তদন্ত করছে এই কেসের। জাহিনের হাতে প্রমাণ এলেই অপরাধীরা শাস্তি পাবে। জাহিনের প্রতি ওর অগাধ বিশ্বাস আছে। অন্তর নিজের হাতমুষ্টি বদ্ধ করে বলে, আমি বেঁচে থাকতে তোর অপরাধীরা ছাড় পাবে না বোন, আমি তাদের শাস্তি দেবই। অন্তর নিজের ফোন থেকে জাহিনকে কল করল। জাহিন রিসিভ করে বলে, তুই এত টেনশন করছিস কেন? আমার উপর ভরসা নেই নাকি? তোর বোন কি আমার নিজের বোনের থেকে কম? আমি জানি তুই সর্বোচ্চ চেষ্টা করবি। তোর প্রতি আমার ভরসা আছে, তবুও হাহাকার করে বুকটা। আমার বোনটা এই পৃথিবীতে নেই। যার হাসিতে যার চাঞ্চল্যে মেতে থাকত পুরো বাড়ি, আর সে বেঁচে নেই। আর কখনো বলবে না ভাইয়া আমার জন্য এটা আনো ওটা না, হুট করে কল করে টাকা চাইবে না কোনোদিন, আর কোনো বায়না করবে না। আমি কি করে মেনে নেব আমার ফুলের মতো বোনটা আর কোনোদিন আমাকে ভাইয়া বলে ডাকবে না? আমার মনে হয় এই তো হুট করেই আমাকে ডেকে উঠবে ভাইয়া বলে, অথচ এজন্মে আমাকে কেউ আর ওমন করে ভাই ডাকবে না। আর কেউ ওর মতো আবদার করবে না। ঠুনকো কথায় নাক টেনে কাঁদবে না। আমার বোন আর কোনোদিন এই পৃথিবীর সূর্য উদয় দেখবে না। রাতের তারা ভরা চাঁদের আলো উপভোগ করবে না। এই হাতে তাকে আমি চিরনিদ্রায় শায়িত করে এসেছি। এই হাতেই মাটি চাপা দিয়ে রেখে এসেছি। আচ্ছা ওর কি ভয় হচ্ছে এখন? ও তো অন্ধকারে ভয় পায়, একা থাকতে পারে না। জাহিন শীতল কণ্ঠে বলল, একটু শান্ত হ। আল্লাহ তাআলা ঋতুকে জান্নাতবাসী করুক। এক কাজ কর, কাল তুই আর আমি একটা এতিমখানায় দুপুরে খাবার খাওয়াবো, আর ঋতুর জন্য দোয়া পড়াব। অন্তর কল কেটে দিল। এই পৃথিবীতে বোন হারানোর বেদনা বোঝার মতো কি কেউ নেই? এই যন্ত্রণার ভার তার হৃদয় পাহাড় চেপে আছে, কি করে এই বেদনার পাহাড় সরাবে সে? এই পৃথিবীতে কি এই যন্ত্রণার নিরাময় আছে? অনিকেত বারান্দায় বসে আছে, মেঘে ঢাকা আকাশ। কোথাও একটা তারাও নেই বিস্তৃত আকাশ জুড়ে। কালো মেঘ যেন আকাশকে গিলে নিয়েছে, খুব দ্রুত ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টির পর আবার সব স্বাভাবিক হবে। আকাশে তারা জ্বলবে, চাঁদ আলো ছড়াবে। কিন্তু তার জীবনে কি আলো জ্বলে উঠবে? সে কি কখনো সায়না নামক চাঁদের নাগাল পাবে? তীব্র ভালোবাসাকে উপেক্ষা করার যন্ত্রণা মৃত্যুর মতো। তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা। জগতে এর চেয়ে যন্ত্রণার হয়তো আর কিছু নেই। ভালোবাসা বিষয়টা মানুষকে শিশুতোষ করে দেয়, নির্বোধ করে দেয় শুধু একমাত্র একটা মানুষের কাছেই, যাকে সে ভালোবাসে। তার সাথে একটু থাকার আশায় তাকে হারানোর ভয়ে দুমড়ে মুচড়ে গিয়েও পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়। বসা থেকে উঠে দাঁড়ালো অনিকেত, বাহিরে তখন ঝুম বৃষ্টি, হাত বাড়িতে বৃষ্টির পানি ছুঁয়ে দিল অনিকেত। বৃষ্টির ঝাপটা এসে তার চোখে মুখে পড়ছে, আড়াল করে দিচ্ছে তার অশ্রু। চোখ বন্ধ করে মনে মনে বলে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করিনি কভু, তবে তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করছি,
মনে হচ্ছে দেহ থেকে কেউ শ্বাস কেড়ে নিচ্ছে। এই দমবন্ধ কর যন্ত্রণা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই প্রিয়তমা। তুমি অন্য কারো গল্পের পূর্ণতা হয়ে ভালো থাকো। পৃথিবীর সব সুখ তোমার হোক। সব ভালোবাসা পূর্ণতা পায় না। সব ভালোবাসা পূর্ণতা পেলে পৃথিবীতে না পাওয়ার যন্ত্রণা যে মৃত্যুর সাক্ষাৎ করাই তা কেউ অনুভব করতে পারত না। অনিকেতের চোখ থেকে অশ্রু ঝরছে। ঠোঁটের কোণে তবুও প্রেয়সীর জন্য সুখ প্রার্থনার হাসি। চলবে ইনশাআল্লাহ।